আজকের এই সাহিত্য সেমিনারে সবাইকে স্বাগত। সাহিত্যের ছাত্র বা গবেষক হিসেবে জন ডানের মেটাফিজিক্যাল মাস্টারপিস দ্য ক্যানোনাইজেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে মূল্যায়ন করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। এই কবিতাটি কিন্তু নিছক কিছু আবেগের সমষ্টি নয়, বরং এটি অত্যন্ত সুনিপুণভাবে নির্মিত একটি বুদ্ধিভিত্তিক কাঠামো। আজকের এই বিশ্লেষণে আমরা এই কবিতার একদম গভীরে প্রবেশ করব, এর প্রতিটি স্তর খুব নিবিড়ভাবে উন্মোচন করব, যাতে বোঝা যায় কেন শত শত বছর পরও এই কবিতাটি আমাদের চিন্তার জগৎকে এতটা আলোড়িত করে। চলুন শুরু করা যাক। কবিতার শুরুতেই এই বিস্ফোরক লাইনটি খেয়াল করুন, ঈশ্বরের দোহাই চুপ করো এবং আমাকে ভালোবাসতে দাও। একটু ভেবে দেখুন তো, সপ্তদশ শতাব্দীর একজন সাধারণ পাঠকের কাছে এরকম আকস্মিক এবং আক্রমণাত্মক একটা শুরু কতটা অভাবনীয় ছিল। এই লাইনটা পাঠককে একদম সরাসরি এমন এক আবেগময় এবং আপাতদৃষ্টিতে ধর্মবিরোধী শারীরিক প্রেমের আত্মপক্ষ সমর্থনের দিকে ঠেলে দেয়, যা তৎকালীন রক্ষণশীল সমাজের রীতিমতো এক বুদ্ধিবৃত্তিক ধাক্কা। শুরুতেই নিজের প্রেমের অধিকার আদায়ের এই যে নাটকীয়তা আর কাঠিন্য, সত্যি অসাধারণ, আর এটাই কিন্তু পুরো কবিতার মূল সুরটা বেঁধে দেয়। আচ্ছা, চলুন এবার এক নজরে দেখে নিই আজকের আলোচনায় আমাদের রূপরেখাটি কেমন হবে। প্রথমে আমরা দেখব ১৭০০ শতকের রীতিনীতি কিভাবে ভাঙা হয়েছে, তারপর ফিনিক্স পাখির জীবনচক্রের অনুক্রম, এরপর প্রধান রূপকগুলোর বিশ্লেষণ। সবশেষে আমরা প্যারাডক্স বনাম প্যারোডি এবং স্ব-রেফারেন্সিয়াল আর্ন বা ভস্মাধার বিতর্ক নিয়ে আলোচনা করব। এই সুনির্দিষ্ট ধাপগুলোই আমাদের আজকের বিশ্লেষণকে পরিচালিত করবে। তো আমাদের প্রথম পর্ব ১৭০০ শতকের রীতিনীতি ভাঙা। জন ডান ঠিক কোন সময়ে এবং কেমন একটি রক্ষণশীল সমাজে বসে এই কবিতাটি লিখছিলেন সেটা বোঝাটা এখানে ভীষণ জরুরি। তৎকালীন সামাজিক প্রেক্ষাপট না জানলে ডানের এই বিদ্রোহের মাত্রাটা পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। সে সময় সমাজের সফলতার একমাত্র মাপকাঠি ছিল অর্থ, সম্পদ বা রাজার আনুকূল্য পাওয়া। কিন্তু ডান কি করলেন? তিনি প্রতিনিয়ত ক্ষমতা ও অর্থের এই সামাজিক প্রত্যাশাকে এক গভীর প্রথাবিরোধী ধারণার মুখোমুখি দাঁড় করালেন। ডানের কাছে শারীরিক বা জাগতিক প্রেমই হল চূড়ান্ত ঐশ্বরিক সাধনা, যা আক্ষরিক অর্থেই ক্যাথলিক সাধু বা সেন্টদের মর্যাদার সমতুল্য। একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝবেন, ওই কঠোর ধর্মীয় আবহে জাগতিক কামনা বাসনাকে ঐশ্বরিক সাধুত্বের সাথে তুলনা করাটা কেবল প্রথাবিরোধী ছিল না, এটা ছিল চরম ঝুঁকিপূর্ণ এবং এক অর্থে ধর্মদ্রোহিতার শামিল। ডানের এই দুঃসাহসিক চিন্তাধারাই কবিতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আর এই বিষয়টা দারুণভাবে ফুটে উঠেছে দ্য স্ট্যাম্পড ফেস রূপকটিতে। এর মাধ্যমে ডান বস্তুগত দুনিয়াকে একেবারেই প্রত্যাখ্যান করেছেন। মুদ্রায় খোদাই করা রাজার মুখ মানে জাগতিক সম্পদ বা রাজনৈতিক ক্ষমতাকে ছুঁড়ে ফেলে তিনি প্রেমিক যুগলের নিজস্ব একাকী দুনিয়ার আবেগময় মূল্যকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। ডানের কাছে বাইরের ওই কোলাহলমুখর পৃথিবীর চেয়ে নিজেদের তৈরি করা প্রেমের এই ক্ষুদ্র পৃথিবীটার দাম অনেক অনেক বেশি। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাওয়া যাক, ফিনিক্স পাখির জীবনচক্রের অনুক্রম। এখন আমরা কবিতার কাঠামোগত মূল অংশে প্রবেশ করছি, যেখানে আমরা আলাদা আলাদা স্তবকের বাইরে গিয়ে কবিতার সামগ্রিক কাঠামোটাকে অনুধাবন করার চেষ্টা করব। চলুন দেখি কিভাবে পুরো বিষয়টা ধাপে ধাপে এগোচ্ছে। প্রেমিক যুগলের এই যাত্রাকে ডান পৌরাণিক পাখি ফিনিক্সের জীবনচক্রের সাথে একদম নিখুঁতভাবে মিলিয়ে দিয়েছেন। বয়সের ভারে মরিয়া অবস্থা থেকে শুরু করে প্রেমের আগুনে প্রবলভাবে জ্বলে ওঠা, এরপর নিঃশেষ হয়ে ছাইয়ে পরিণত হওয়া এবং শেষে পুনর্জন্ম লাভ করে নির্জন আশ্রমে স্থান পাওয়া। প্রেমের এই যাত্রা যেন আক্ষরিক অর্থেই ফিনিক্সের মৃত্যু এবং পুনরুত্থানেরই এক মানবীয় রূপ। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ফিনিক্স পাখি কিন্তু কেবলই একটা ক্ষণস্থায়ী উপমা হিসেবে আসেনি, বরং এটা হলো পুরো কবিতার জীবনচক্রের মূল চালিকা শক্তি। পুরো কবিতাটি ফিনিক্সের এই কাঠামোগত আয়না হিসেবে কাজ করে। এই রূপকটি পুরো কবিতার অস্থিমজ্জায় এমনভাবে মিশে আছে যে এটি ছাড়া কবিতার এই চমৎকার স্থাপত্যটি একেবারেই ভেঙে পড়বে। ৩ নম্বর পর্ব, প্রধান রূপকগুলোর বিশ্লেষণ। ম্যাক্রো কাঠামো তো দেখলাম, এবার চলুন কবিতার মেটাফিজিক্যাল ওয়েট বা বুদ্ধিদীপ্ত রূপকগুলোর একটা মাইক্রো বিশ্লেষণে যাওয়া যাক। ডান কিভাবে সম্পূর্ণ বিপরীতধর্মী ধারণাকে এক করেছেন তাই রূপকগুলো দেখলে বেশ পরিষ্কার হয়। একদিকে স্ট্যাম্পড ফেসের মাধ্যমে জাগতিক কর্তৃত্ব, অন্যদিকে ইগল আর ঘুঘুর মাধ্যমে পুরুষালী আক্রমণাত্মক স্বভাবের সাথে নারীসুলভ নম্রতার সংমিশ্রণ। আবার ফিনিক্স পাখির মাধ্যমে শারীরিক মিলন, মৃত্যু এবং আধ্যাত্মিক পুনরুত্থানকে এক সুতোয় গাঁথা হয়েছে। আর শেষে পুরো কবিতাকেই একটা সুনির্মিত ভস্মাধার বা ওয়েলরট আর্নের রূপ দেওয়া হয়েছে। এই অদ্ভুত সংমিশ্রণগুলোই মেটাফিজিক্যাল কবিতার আসল মজা, তাই না? এবার একটু তাত্ত্বিক আলোচনায় ঢোকা যাক। আমাদের ৪ নম্বর পয়েন্ট প্যারাডক্স বনাম প্যারোডি।
আমরা দেখব কিভাবে ভিন্ন ভিন্ন সমালোচনামূলক দৃষ্টিকোণ একটি টেক্সটের সম্পূর্ণ অর্থই বদলে দিতে পারে। এই স্লাইডের সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হল ক্লিন্থ ব্রুকস এবং জন গুইলরির দৃষ্টিভঙ্গির এই বৈপরীত্য। নিউ ক্রিটিক্যাল তাত্ত্বিক ক্লিন্থ ব্রুকস মনে করেন, কবিতাটি প্রেম ও ধর্ম উভয়কেই সমান গুরুত্ব দিয়ে একটি অবাধারিত প্যারাডক্স তৈরি করেছে, যা উভয়েরই এক গভীর সত্য প্রকাশ করে। কিন্তু জন গুইলরি হাঁটছেন সম্পূর্ণ ভিন্ন পথে। তিনি একে দেখছেন একটি ধর্মবিরোধী প্যারোডি হিসেবে, যেখানে জাগতিক প্রেম ঐশ্বরিকতাকে উপহাস করতে গিয়ে নিজের অহমিকায় চরম সীমায় পৌঁছে যায়। গুইলরির এই সমালোচনাটা আমাদের চিন্তার জগৎকে প্রবলভাবে নাড়া দেয়। তিনি মূলত বলছেন যে ব্রুকস নিজের তাত্ত্বিক সুবিধার্থেই প্যারোডিকে একটি সুশৃঙ্খল প্যারাডক্সে পরিণত করেছেন। এর মানে দাঁড়ায়, কবিতায় ব্যবহৃত এই বাড়াবাড়ি বা সীমালঙ্ঘনকে গোড়া ধর্মীয় সীমানার বিরুদ্ধে একটি ধর্মনিরপেক্ষ বিদ্রোহ হিসেবেও পড়া যেতে পারে। দান হয়তো ততটা সংযত ছিলেন না যতটা ব্রুকস দেখাতে চেয়েছেন, বরং তার কলম ছিল তৎকালীন প্রথার বিরুদ্ধে এক তীব্র শ্লেষাত্মক অস্ত্র। আর এখান থেকেই আমরা এসে পড়ি আমাদের একেবারে শেষ তাত্ত্বিক বিতর্কে, স্ব-রেফারেন্সিয়াল আর্ন বা ভস্মাধার বিতর্ক। শিল্প হিসেবে কবিতাটি কিভাবে নিজের অস্তিত্বকে নির্দেশ করে সেটা নিয়ে এই আলোচনা। সোজা কথায় বলতে গেলে এখানে মূল সংঘাতটা হল ব্রুকসের একটা নিশ্ছিদ্র স্বয়ংসম্পূর্ণ স্মৃতিস্তম্ভের ধারণার সাথে ডিকনস্ট্রাকশনিস্ট জনাথন কালারের চিন্তাধারার। ব্রুকস বলছেন কবিতার ভেতরেই সব অর্থনিহিত, এটা বাইরের কিছুর ওপর নির্ভরশীল নয়। কিন্তু কালারের মতে কবিতা কখনোই নিজেকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারে না, এটি হল অন্তহীন ও পরিবর্তনশীল উপস্থাপনার এক বিশাল শৃঙ্খল। কালারের দৃষ্টিকোণটা বুঝতে হলে দেখতে হবে টেক্সটটা কিভাবে ক্রমাগত প্রসারিত হচ্ছে। এটি কেবল একটা পাত্রের ভেতর গুছিয়ে থাকে না। ভেবে দেখুন, প্রেমিক যুগলের কিংবদন্তি থেকে শুরু করে তাদের নিয়ে লেখা কবিতা, সেই কবিতা পড়ে পাঠকের প্রশংসা, আবার ভবিষ্যতে প্রেমিকদের সাধুজ্ঞানে প্রার্থনা, এসব মিলে পাঠ্যটি রেফারেন্সের এক দীর্ঘ শৃঙ্খলে ভেঙে যায়। একটা অর্থ আরেকটার জন্ম দেয়, আর সেটা থেকে জন্ম নেয় নতুন ব্যাখ্যা। এটা এমন এক চক্র যা কখনোই স্থির থাকে না। তাহলে আজকের এই নিবিড় বিশ্লেষণের পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, দ্য ক্যানোনাইজেশন আসলে কি? এটা কি সত্যিই একটা স্বয়ংসম্পূর্ণ ভস্মাধার যার ভেতরে সমস্ত অর্থ সুনিপুণভাবে সংরক্ষিত আছে, নাকি এটি কেবলই ব্যাখ্যার অন্তহীন এক শৃঙ্খল যা প্রতিটি পাঠকের সাথে সাথে নতুন রূপ লাভ করে? এই দুই তত্ত্বের মাঝে সাহিত্যিক সত্য ঠিক কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আশা করছি আজকের এই আলোচনা কবিতাটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পড়ার জন্য আপনাদের মনে এক তীব্র কৌতূহল জাগিয়ে তুলবে। আজকে সেমিনার এখানে শেষ করছি। সাহিত্য নিয়ে এমন আরও দারুণ সব আলোচনায় আমাদের সাথেই থাকবেন।